সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সব স্থাপনা রয়েছে তার উপর আমি ভিডিও করে থাকি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর উপরে ভিডিও দিয়ে থাকি। আজকে আমি মহস্থানগড়ে আসছি। বগুড়ার মহস্থানগড় নিয়ে ভিডিও হবে, আশা করি আপনারা দেখবেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই। মহাস্থানগড় বাংলাদেশের এই পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম শহরের প্রত্নতাত্ত্বিক স্থান। এর চেয়ে মহাস্থানগড় বা পণ্ডুনগরের রাজধানী ছিল এক সময়। তার এই রাজধানীর প্রচুর বেষ্টনীটা, এটা হচ্ছে প্রধান গেটটা। আমরা প্রধান গেটের সামনে যাব। মহাস্থান গ্রামটি একটি প্রাচীন শহরের ধ্বংসবিশেষ রয়েছে, যা পণ্ডুনগরের ভূখণ্ড বা পণ্ডুনগরের পণ্ডুবর্ধনপুর নামেও পরিচিত। এ হচ্ছে রাজধানীর সীমানা প্রাচীর। প্রায় 13 কিলোমিটার জুড়ে এই সীমানা প্রাচীর। দেখছেন পোড়া মাটি ও সুরকি দিয়ে এই বেষ্টনী তৈরি করা। মহাস্থান বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ঐতিহাসিক পণ্ডুনগর বা পণ্ডুবর্ধন নামে পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলে। এটা হচ্ছে বেষ্টনী সীমানা প্রাচীর। ভূগর্ভস্থ থেকে প্রায় 5 মিটার উপরে পর্যন্ত এই সীমানা প্রাচীর। প্রাচীন বেষ্টির ভিতরে, নগরের ভিতরে রয়েছে কয়েক শতাব্দী পর্যন্ত মৌর্য, গুপ্ত ও গৌড়, পাল রাজারা সেন শাসনবর্গের প্রাদেশিক রাজধানী। পরবর্তী হিন্দু সমস্ত রাজাদের রাজধানী ছিল। 3য় খ্রিস্টপূর্ব থেকে 50 খ্রিস্টপূর্ব পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা, ধর্মযাজকরা রাজত্ব করেন। মহাস্থানগড় অবস্থিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি খুবই প্রাকৃতিক। এই হচ্ছে সীমানার ভিতরের অংশ। প্রাচীর এই সীমানার এক পাশে হচ্ছে মহাস্থানগড় বাজার, অন্য পাশে হচ্ছে মহাস্থানগড় মিউজিয়াম। করতোয়া নদীর পশ্চিম তীরে এই শহরের ধ্বংসবিশেষ দেখা যায়। আপনারা দেখছেন। আমি এখন প্রাচীর উপর দিয়ে হাঁটছি। একসময় হিন্দু রাজাদেরও আবির্ভাব ছিল এখানে। সেন বংশের রাজা লক্ষণ সেন 1082 থেকে 1025 সাল গৌড় রাজা ছিলেন। তখন এই গৌড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে যে থাকতো তার ভাই নীলের সাথে। একসময় ভারতের দক্ষিণার্থের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরামের নামেই পরিচিত ছিলেন। পরশুরামও অবশ্যই একসময় এই রাজ্য দখল করে নেয়। আর পরশুরাম থেকেই ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির দরবেশ হজরত শাহ সুলতান মোহাম্মদ বলখি ও তার শিষ্যগণ। ধর্মপ্রচার শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি অনেক ঘটনা। তার উপর অনেকগুলো ভিডিও রয়েছে, আশা আপনারা দেখতে পারবেন। শাহ মোহাম্মদ বলখির মাজার উপরের ভিডিও রয়েছে, আশা করি ভিডিওগুলো দেখবেন। এখানে এই নগরের ভিতরে রয়েছে, সীমানা পোস্টের ভিতরে রয়েছে গোকুল মেদ, যেখানে বেহুলার লক্ষিন্দারের বাসগর নামে পরিচিত। তার উপর ভিডিও রয়েছে নরপতির ধাপ, বাসবিহার, গোবিন্দভিটা। গোবিন্দভিটা দুর্গের উত্তর কোণে অবস্থিত, এটা আলাদা জায়গায় রয়েছে। তোতারাম পণ্ডিতের ধাপ দুর্গ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। নরপতি ধাপ, বাসবিহার, তোতারাম পণ্ডিত ধাপ
1 কিলোমিটার দূরে অবস্থিত। আর গুদুক মেঘ যেটা লক্ষিন্দারে বাসরগড়, এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার, এই সীমানা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর বৈরাগীর বিটা এটা কাছেই, আপনারা যখন যাবেন ঘুরতে তখন দেখতে পাবেন। তবে মহাস্থানগড় যে জাদুঘর রয়েছে তার সামনেই রয়েছে গোবিন্দ বিটা। আপনারা যারা ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার সময় যারা একদিন ঘুরতে যাবেন, সেখানে অনেক ধরনের আবাসিক হোটেল রয়েছে। স্বচ্ছ নামে যে আবাসিক হোটেলটা রয়েছে সেখানে হচ্ছে সবচেয়ে ভালো মানের আবাসিক হোটেল, আপনারা ওখানে থাকতে পারবেন। স্বচ্ছ আবাসিক হোটেল, এটা হচ্ছে মহাস্থানগড় বাজারের উপরে অবস্থিত, মাজারের সামনে অবস্থিত। আপনারা সেখানে ভালোভাবে থাকতে পারবেন। এখানে মোটামুটি ভালো মানে যে কোনো হোটেল আছে, সবচেয়ে ভালো মানের হোটেল এটা, আবাসিক হোটেল। সীমানা প্রাচীরের পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় অবস্থিত বগুড়া শিলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে, উত্তর বগুড়া রংপুর মহাসাগরের পাশে। মনে করা হয় এই শহরের পতনের মূল কারণ হলো এটা বাংলাদেশের উচ্চতম অঞ্চল। এখানে ভূমি সমুদ্র থেকে প্রায় 36 মিটার উঁচু, আর বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6 মিটার উঁচু। এছাড়া এই স্থানটি বেছে নেওয়া হয়েছে আরেকটি কারণ, করতোয়া নদীর অবস্থিত আকৃতিক। নদীটি 13 শতকের বর্তমান গঙ্গা নদীর 3 গুণ বেশি প্রশস্ত ছিল। মহাস্থান বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত এই পলিগঠিত অঞ্চল অতি কিছুটা উঁচু। 15 থেকে 20 মিটার উপরের অঞ্চলগুলো বন্যাত্ম ভূগোল আকৃতিক অঞ্চল বলে ধারণা করা যায়। এই অঞ্চলটা অনেকটা উঁচু অঞ্চল। দেখছেন আপনারা, এটা পাশ দিয়ে হাঁটাও রাস্তা প্রায় 13 কিলোমিটার মতো। এখানে 2 কিলোমিটার মতো আমি হাঁটছি, হেঁটে যাব। বগুড়ার বিখ্যাত জিনিসগুলোর মধ্যে আছে, বগুড়া যারা আপনারা ঘুরতে আসবেন, দই অনেক ভালো, দই বিখ্যাত গুলোর মধ্যে। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরকীর্তি। প্রসিদ্ধ এই নগরের ইতিহাসে পুণ্ড্রনগর নামেও পরিচিত। প্রাচীন এই বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে মোগল আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মূলত গুপ্ত, গৌড় ও পাল বংশ রাজারা ও সেন বংশের রাজারাও এখানে রাজত্ব করেছিলেন, হিন্দু রাজারাও এখানে রাজত্ব করেছিলেন। এই সীমানা প্রাচীর অনেকটা ভেঙে গেছে, এটা ভাঙা অংশটুকু অনেক জায়গায় ভেঙে পড়ছে জায়গাটাকে মহাস্থানগড়ের। আনুমানিক খনন কাজ শুরু হয় 1928 থেকে 1929 খ্রিস্টাব্দে প্রথম খনন কাজ শুরু হয়। তখন জাহাজঘাটার আশপাশে মনিরঘান বৈরাগী বিটা পরিদর্শন করা হয়। আমরা এখন যাচ্ছি জাহাজঘাটার দিকে, যে অঞ্চলটা জাহাজঘাটা নামে পরিচিত। জাহাজঘাটার পাশে রয়েছে বৈরাগীর বিঠা নামে পরিচিত। জাহাজঘাটার পাশে জাদুঘর অবস্থিত, মহাস্থানগড় যে জাদুঘর, পুণ্ড্রনগর জাদুঘর, ওই জাদুঘরটা ওখানে অবস্থিত। আমরা যাচ্ছি জাহাজঘাটার দিকে। পরশুরাম ভিটের উপরও আমার পরশুরাম ভিটের উপর আমার একটা ভিডিও রয়েছে, শাহ সুলতান মাজারের ভিডিও রয়েছে, আপনারা আশা করি দেখতে পারেন। এটা আমি এখন যে হাঁটছি সীমানা প্রাচীরের ভিতরের অংশ থেকে, এক পাশে হচ্ছে রাস্তা, আর এক পাশে হচ্ছে সীমানা প্রাচীর। সীমানার প্রাচীর বাম পাশ দিয়ে আমি হাঁটছি। দেখছেন আপনারা প্রচুর কলা ক্ষেত, কলা চাষ।
এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে এই জায়গাগুলো। এ হচ্ছে জাহাজঘাটা, মহাস্থানগড় জাহাজঘাটা প্রত্নস্থল স্থান। এটা মূলত যারা দর্শনার্থী ঘুরে আসেন এটাকে কেন্দ্র করে। এটা হচ্ছে বাংলাদেশ মহাস্থানগড়ের যে সাইনবোর্ড আছে, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে, এটা এখানেই রয়েছে। মহাস্থানগড়ের বা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যেসব নির্দেশনা থাকে সেখানে সাইনবোর্ডটা ছিল। আমি যাচ্ছি এখন বেষ্টনীর উপর দিয়ে, যেটা পরে তৈরি করা হয়েছে, আর এটার ভিতরেই বৈরাগীর বিটা অবস্থান করছে। বৈরাগীর বিটা নামে একটা স্থান রয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এটা পরে নির্মাণ করা হয়েছে দর্শনার্থীর সুবিধার্থে। এই হলো সীমানা প্রাচীরের ভিতর অংশটুকু। পুরোটা অংশটুকু বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে। এখানে অনেক ধরনের ভবন রয়েছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নির্দেশনার অনেকগুলো রাজপ্রাসাদ রয়েছে এখানে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে, দেখা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রতিবারের মতো বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে দেখাই এবং আলোচনা করি। আজকে যে জায়গাটা সেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে নয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। শাহ সুলতান বুলকি মাহেশাওয়ার এর মাজার। এটা মহাস্থানগড়ে অবস্থিত। মহাস্থানগড় শিবগঞ্জ জেলায় অবস্থিত। মহাস্থানগড় বাজারে বাস স্ট্যান্ডের পাশেই এই মাজারটি। শাহ সুলতান বুলকি বা শাহ সুলতান বুলকি মাহেশাওয়ার। মাহেশাওয়ার বলা হয়, এটা নিয়ে আমি আলোচনা করছি। একাদশ শতাব্দী মুসলিম ধর্ম প্রচারক তিনি কুণ্ডুবর্ধন, বর্তমান বগুড়া জেলায়, এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি এখানে আসেন বাংলাদেশে। একটি সূত্রে জানা যায়, ইতিহাসের প্রভাষক সেন রচিত বগুড়া ইতিহাস থেকে এসব জানা যায়। তিনি আফগানিস্তানের বাল্খ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বাল্খ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তিনি সম্রাট হিসাবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 1440 হিজরি তিনি কুণ্ডুবর্ধনে আসেন। আসার আগে প্রথম বাংলার সন্দ্বীপে পৌঁছেন, পরে তিনি মহাস্থানগড়ে বা কুণ্ডুবর্ধনের রাজধানীতে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। সুলতান বাল্কি 1400 শতাব্দী কুণ্ডুবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে কুণ্ডুবর্ধন জয় করেন। অন্য একটি উৎস থেকে জানা যায় তিনি 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করে। পরশুরাম ছিলেন কুণ্ডুবর্ধনের শেষ রাজা। কথিত আছে শাহ সুলতান তার শিশুদের নিয়ে ফকিরবেশে একটি মাছ আকৃতি নৌকা করে মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নাম হয়েছিলেন মাহেশাওয়ার, যা মাছের পিঠে করে আগমনকারী, এবং তিনি বল্ক থেকেই এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বুলকি বলা হয়। মহাস্থানগড় পৌঁছেই তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। পরে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী, আরও কিছু সাধারণ মানুষকে ইসলামের বার্তা গ্রহণ করা মুসলিম হয়। এইভাবে কুণ্ডুবর্ধনের মানুষ ছিল হিন্দু থেকে মুসলিম গ্রহণ করতে থাকে। রাজা পরশুরামের সাথে সুলতান বিরোধ বাঁধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত ও মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর সুসংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মরেন। তার ডুবে মারা যাওয়ার আশপাশের অঞ্চলকে শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত। এই হচ্ছে মাজারের সামনে একটা অংশ।
বাল্কি কিভাবে এবং কখন মারা গিয়েছেন তা এখনো জানা যায় না। এখানে এই মাজারটাকে ঘিরে বিশাল আকৃতি, প্রতিদিনই তার ভক্ত অনুরাগীগণ, প্রচুর ভক্ত আসেন এখানে। বাস ট্রাক ভর্তি করে সারাদিনই আসতে থাকে। চৈত্র মাসের শেষের দিকে, শেষ বৃহস্পতিবারে, জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে উরুস মাজার, এই মাজার উরুস অনুষ্ঠিত হয়। বলকি কিভাবে কখন মারা গিয়েছিল তা জানা যায় না। তো 1685 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলকি দরগা ভাড়ামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির এবং সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রাজাকে সনদ জারি করা হয়েছিল। বাল্কি মাজারের গেট প্রবেশের নাম বুড়িকা দরজা বা মোগল তৈরি করে। 1719 সালে সম্রাট ফরখুশুদ্দিনের রাজত্বকালে খুদাদিল মাজারের নিকট একটি বৃহৎ একক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ হয়েছিল, যা আজও প্রচলিত। এ হচ্ছে মাজারের ভিতরের অংশ, আপনারা দেখছেন সুলতান বাল্কি মাজার। শাহ সুলতান বাল্কি মাজারের ভিতরের অংশ, এটা হচ্ছে তার মূল মাজার। এটাকে কেন্দ্র করে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে। বেশ জাঁকজমন এলাকা, অনেক দোকানপাট, ভক্ত অনুরাগী, বিশাল আয়োজন এই মাজারকে কেন্দ্র করে। দেখছেন এটা হচ্ছে বাহিরের অংশ, বাহিরে অনেক তার ভক্ত অনুরাগীদের মাজার রয়েছে। পুরোটা অংশ জুড়েই মাজারের বিশিষ্ট। ছোটোখাটো আরও অনেক কবর রয়েছে পাশে, মাজারকে ঘিরে আশপাশে। পাশে পুরা মাজারটা একটা পাহাড়ের উপরে, যে মাজারটা রয়েছে এটা পুরোটা একটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে মসজিদ, পাশে একটা মসজিদ রয়েছে। আপনারা দেখছেন আমি যে সময়টি গিয়েছিলাম খুব সকালবেলা, খুব আনুমানিক সময় সকাল 6টা 6:30, এর জন্য তো শুনশান। কিন্তু মূলত মাজারের চিত্রটা এরকম থাকে না, অনেক জমকালো থাকে, অনেক ভক্ত অনুরাগী থাকে। খুবই সকালবেলা বিদায়, এখন খুবই শান্ত পরিবেশ। মহাস্থানগড়ে যে আপনারা যারা আসেন বা আসবেন, একদিনে আসা থাকা যায় বা এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, আবাসিক হোটেল রয়েছে পাশাপাশি। এখানে আপনারা যারা একদিনে আসবেন অনেকগুলো দর্শনীয় স্থান ঘুরতে পাবেন। বাংলাদেশের কুণ্ডুনগর এখানে অবস্থিত। বাংলাদেশের মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নির্দেশনে অনেকগুলো স্থান রয়েছে এখানে, যারা ভ্রমণে আসতে চান। বেশ প্রচলিত আমার এই চ্যানেলে অনেকগুলা দর্শনীয় স্থানের বর্ণনা রয়েছে আপনারা দেখবেন আশা করি। এর মধ্যে রয়েছে বেহুলা লক্ষিন্দার বাসরঘর নামে পরিচিত বেশ একটা প্রচলিত জায়গা। আরেকটা প্রচলিত জায়গা রয়েছে যে কূপে মৃত ব্যক্তিরা পানি পান করলেই মৃত ব্যক্তিরা জীবিত হয়ে উঠত, কথিত রয়েছে। এরকম একটা কূপ আছে। মূলত পরশুরাম এবং
সুলতান বুরকির সাথে যুদ্ধ চলাকালীন যেসব সৈনিক মারা যেত তখন তাদেরকে এই কূপের পানি পান করাতেন পরশুরাম। তখন মৃত ব্যক্তিরা, মৃত সৈনিকরা জীবিত হয়ে উঠত। এ কথা শুনে শাহ সুলতান বুরকি একটা মাংস টুকরো এখানে ফেলে, তখন গুণাগুণ নষ্ট হয়ে যায় জলে, এরকম একটা প্রবাদ রয়েছে। এ হচ্ছে সিঁড়িতে নামার একটা অংশ, আপনারা যেটা দেখছেন। এ নিচে নামার যে অংশটুকু এখান থেকে দেখা যাচ্ছে একটা মাজার দেখা যাচ্ছে, এটা মাজার, আর একটা মাজার দেখা যাচ্ছে নিচের অংশটুকু। এর চেয়ে সিঁড়ি, নামার সিঁড়ির অংশ এক স্থান দিয়ে উঠা যায় আর এক স্থান দিয়ে নামা যায়। এটা নামার অংশটুকু এখান দিয়ে বিশাল আকারে এই মাজার, বিশাল জায়গা জুড়ে এই মাজারের পরিধি। সব সময় লোক সমাগম থাকে এই মাজারে। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজকে একটা অবিস্মরণীয় থাকছে আপনাদেরকে কূপকে কেন্দ্র করে। এই কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃত্যুরা জীবিত হয়ে উঠত। এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বুরকি মহীশূরের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিলেন, তখন তিনি কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটা শাহ সুলতান শোনার পর তিনি একটি তিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানি অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। আজ আমি আসছি এই কূপ দেখতে। এই কূপ হচ্ছে বগুড়া জেলায় মহাস্থানগড়ে অবস্থিত। জিয়তকুণ্ডের নাম এই কূপের, অমরকূপের নামে স্থানীয়দের পরিচিত। স্থানীয়রা এটা অমরকূপ নামেও পরিচিত। এই কূপের পরিবাগের ব্যাস প্রায় 3.86 মিটার, নিচের দিকে ক্রমশ ছোট হয়ে গিয়েছে। একটি চতুষ্কোণের গ্রানাইটের সাথে পাথরখণ্ডের কূপের ভিতরে উপরিভাগ পূর্ব দিকে বসানো হয়েছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। জিয়তকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ঐতিহাসিকদের মতে রাজা পরশুরামের শাসন আমল দ্বারাই এই কূপটি খনন হয়েছিলেন। সে অনুসারে এই কূপের খননকাল অনুমান করা যায় 1800 থেকে 19 শতকের মাঝামাঝি সময় পরশুরাম প্রাসাদের নির্মাণের সময় এই কূপটি নির্মাণ করেন। অনেকে মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতেই রাজা পরশুরাম খনন করেন। তবে বেশ কথা প্রচলিত রয়েছে এখানকার স্থানীয়দের মুখে, এই পানি পান করলে অলৌকিকভাবে মৃত মানুষ জীবিত হয়ে উঠত। আপনারা দেখছেন এই কূপটি, যা মহাস্থানগড় শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এই কূপকে কেন্দ্র করে ঘুরতে আসে। বেশ আলোড়ন করা এই কূপ, যা পানি পান করলেই মানুষ জীবিত হয়ে উঠত, এরকম একটা প্রচলিত বাক্য রয়েছে বা প্রচলন রয়েছে, যাকে জীবিত কূপ বলা হয়, আবার অমরকূপ নামে পরিচিত। মূলত এটা হচ্ছে জিয়তকুণ্ড নামে পরিচিত, যা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নির্দেশনার অনুসারে একটি প্রত্নতাত্ত্বিক নির্দেশন। দেখছেন আপনারা এই কূপটি এখন প্রায় ময়লা স্তূপ পড়ে কূপটি বন্ধ হয়ে গেছে। আমার পরবর্তী ভিডিও দেখবেন আশা করি। ভালো থাকবেন, চলুন অন্য ভিডিও দেখি। বাংলায় রাজত্ব করতেন পরশুরাম। প্রাসাদের ধ্বংসবিশেষ রয়েছে এখানেই। চলুন দেখাই পরশুরামের রাজত্বের কিছু অংশ। পরশুরামের প্রাসাদ পরশুরামের প্যালেস নামে পরিচিত। আজকের এই ভিডিওটা থাকছে তাকে নিয়ে
সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে এই ভিডিওটা দেখার জন্য। পুরনো পরশুরামের কথা তো সবাই জানেন। কয়েকদিন আগেই তার জন্মতিথি পালন করা হচ্ছে বেশ গোটাকরি। কিন্তু পরশুরাম যে বাংলায় রাজত্ব করেছেন, পরশুরাম যে বাংলায় বাস করেছিলেন, সেই হদিস অনেকেই রাখেন না। এই হচ্ছে পরশুরামের প্রাসাদ নামে পরিচিত পরশুরামের প্যালেস। বাংলাদেশের মহাস্থানগড়ের সন্ধান পাওয়া গিয়েছে তার এই প্রাসাদ। অবশ্যই এই পৌরাণিক যুগের কথা নয়, দ্বাদশ শতকের মহাস্থানগড়ে রাজত্ব করতেন পরশুরাম। আর তার প্রাসাদের হদিশ মিলেছে গত শতকের, অর্থাৎ 1961 এবং 1955 সালে 3বার খনন কার্য করা হয়েছিল এই প্রাসাদের। খনন কার্যের ফলেই আবিষ্কৃত হয়েছিল এই প্রাসাদটি। এই ভবনটির সম্পর্কে বিস্তারিত প্রত্নতাত্ত্বিকরা আলোচনা করতে পারেনি। তবে এখন পর্যন্ত যে পরশুরামের প্রাসাদ আবিষ্কৃত ইতিহাস সম্পর্কে ইতিহাসবিদগণ তেমন তথ্য দিতে পারেনি, সম্ভবত শুধু জলশ্রুতি। 1080 থেকে 1125 সাল পর্যন্ত মহাস্থানগড়ের রাজা ছিলেন নীল। তিনি ছিলেন পাল রাজা নলের ছোট ভাই। এই সময়ে দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র থেকে বাংলায় আসেন এক অভিশাপগ্রস্ত ব্রাহ্মণ। তার বাবা জমদগ্নি মা রেণুকাকেই নিজের হাতে হত্যা করেছিলেন তার সন্তান। তার আর এইতে ব্রাহ্মণের নাম পুরনো ছিল যা তাই, অর্থাৎ পরশুরাম। প্রথমে নল এবং নীল নামক দুই ভাইয়ের মধ্যে মীমাংসা কাজ শুরু করেন পরশুরাম। ক্রমশই তাদের প্রতারিত করেই নিজেই রাজ সিংহাসনে বসেন। তবে তার এই রাজ সিংহাসন রাজত্বকাল বেশি দিন টিকে নেই। এর মধ্যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে, ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে আসেন শাহ সুলতান মহিষাওয়ান। শাহ সুলতান বলখি মহিষাওয়ান এখানে এসেই পরশুরামের সাথে যুদ্ধ লিপ্ত হন, তার রাজত্ব দখল করেন। তখনই পরশুরামের সমাপ্ত ঘটে। তবে পরশুরামের প্রাসাদের নামে যেই পরিচিত তা পুরোটাই পাল রাজত্বকালের সময় তৈরি নয়। একেবারে উপরের স্তরটি কিছুতেই অষ্টাদশ শতকের আগে তৈরি নয় ইতিহাসবিদরা মনে করেন। ইতিহাসবিদরা আরও মনে করেন এখান থেকে কোম্পানির শাসনের সময়কার মুদ্রা পাওয়া গিয়েছে, আর তার মাঝে স্তরটি তৈরি হয়েছে সম্পূর্ণ সুলতানি আদলেই। তবে একেবারে নিচের স্তরটি বেশ প্রাচীন এবং তার গঠনশৈলীর সঙ্গে পাল যুগের স্থাপনায় যথেষ্ট মিল পাওয়া যায়। এই স্তরটি আবিষ্কৃত হয়েছে 1995 সালে। এটা ইতিহাসবিদদের ধারণা। আপনারা দেখছেন পরশুরামের প্রাসাদ, পুরোটা জুড়ে পরশুরামের প্রাসাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা থেকে। এই ভিডিওটা থাকছে বাসু বিহারকে কেন্দ্র করে। বগুড়া জেলা মহাস্থানগড়ে অবস্থিত এই বাসু বিহার, বৌদ্ধ বিহার। মূলত এটা হচ্ছে এক ধরনের বৌদ্ধ বিহার। চলুন দেখাই বাসু বিহার। এই হচ্ছে বাসুবিহারের সাইনবোর্ড, মূল সড়কের পাশে, অর্থাৎ মহাস্থানগড় থেকে বিহার যে সংযোগ সড়ক, মূল সড়ক, তার পাশে এই সংযোগ সড়ক, বাসুবিহার সংযোগ সড়ক। এই সড়ক হচ্ছে, এই সড়কের প্রান্তেই হচ্ছে বাসুবিহারের মূল গেট। এই হচ্ছে মূল গেটটা, সবসময় উন্মুক্ত থাকে। বিশাল এক জায়গা জুড়ে এই বিহারের সীমানা আপনারা দেখছেন। পুরোটা সীমানা দূর, অনেক দূর বিহারের স্থাপনা। এখন আমরা অনেকটা কাছে আসছি, এজন্য এইভাবে দেখা যাচ্ছে। এ হচ্ছে বিহারটার 3টি ভবন। এখানে
একটা বামে, একটা ডানে, একটা মাঝামাঝি। মূলত পূর্বমুখী করা এই ভবনগুলো সবগুলোই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যে সকল ভবন রয়েছে সবার সামনে এরকম একটা নোটিশ বোর্ড বর্ণনা সহকারে থাকে, আর পাশে থাকে একটা সরকারি নোটিশ। এটা হচ্ছে বর্ণনা আর এটা হচ্ছে নোটিশ। দেখেন নোটিশটা দেখছেন আপনারা, সকল প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এরকম একটা নোটিশ থাকে। আমার আলাদা ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখছেন। এই হচ্ছে মূল ভবনটা, অর্থাৎ উত্তর পাশের ভবনটা। একটা পশ্চিম পাশের ভবন, একটা উত্তর পাশের ভবন, একটা দক্ষিণ পাশে। এই ভবনটা হচ্ছে উত্তর পাশের ভবনটা। আপনারা দেখছেন খনন কাজের এখনো কিছু কিছু অংশ খনন কাজ চলছে। স্থানীয়ভাবে এই বিহারকে নরপতি বিহারও বলা হয় বা নরপতির ধাপ নামেও পরিচিত। এটা প্রত্নস্থলের 1973 থেকে 74 সালে খননের শুরু করে, পরবর্তী 2 মৌসুমে তা অব্যাহত থাকে। এই দুইটির মাধ্যমে আকৃত সংজ্ঞারা মতো একটি মন্দির স্থাপিত কাঠামো সহ প্রচুর পরিমাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এই ভবনটিতে। দেখছেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে সকল ভবন রয়েছে, বৌদ্ধ বিহার রয়েছে, সবগুলো তো প্রায় সেম কাঠামো। এটার মধ্যে আপনারা দেখছেন এই হচ্ছে উন্মুক্ত আঙ্গিনা, চারিদিকে বারান্দাসহ প্রথম বিহারটির 26টি এবং দ্বিতীয় 30টি কক্ষ রয়েছে। প্রধান মন্দির ছিল কমপ্লেক্সের 2টি পূর্ব পাশে, অর্থাৎ প্রথম যেটা আমি দেখাচ্ছি 2 নম্বর বিহারের দক্ষিণে, 1 নং বিহারের পশ্চিম পাশে, দক্ষিণ পূর্ব পাশে মন্দিরটি ধাপ বিশিষ্ট সিঁড়ি পদকৃত পদ রয়েছে। প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে বিহার ও মন্দির স্থাপনের ভিত্তি ছাড়াও ব্রোঞ্জ মূর্তি, পোড়ামাটির ফলক, অক্ষর খোদিত পোড়ামাটির সিল, অলঙ্কৃত ইট ও মৃৎপাত্র পাওয়া যায়। মাটির আসবাবপত্র পাওয়া যায়। কক্ষগুলো অভ্যন্তর থেকে 60টির বেশি ব্রোঞ্জ মূর্তি উদ্ধার করা হয়েছিল। পণ্ডিতের মতে মূর্তিগুলো কিছু হয়তো বিহার নির্মাণ যুগের আগে তৈরি এবং পরবর্তী সেগুলো বিহারে রাখা হয়েছে। সব মূর্তির পিছনে স্ল্যাব, উঁচু পিডিস্টাল ছিল। মূর্তিগুলোর মধ্যে বৌদ্ধ, ধ্যানীবিদ্য, বোধিসত্ত্ব এবং বোধিশক্তি উল্লেখযোগ্য। বাসবিহারের প্রাপ্ত মূর্তি দীর্ঘ, হালকা পাতলা শরীর, ক্ষীণ কুটির পুস্তক বুক, মার্জিত অন্যান্য বিশিষ্ট পাল যুগের ধ্রুপদী শিল্পকলার কথা স্মরণ করিয়ে দেয়। এইরকম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিদর্শন পাওয়া যায় এখানে। ভালো থাকবেন। পরবর্তী সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতোই আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের আমার এই ভিডিওটা থাকছে খোদার পাথর বিটা নামে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নির্দেশনার মধ্যে এটা একটি। বাংলাদেশের বগুড়া জেলায় মহাস্থানগড়ে অবস্থিত এই খোদার পাথর বিটা সুলতান আমলে নির্মিত। এই বিটার ধ্বংসবিশেষ পাল শাসন আমলের প্রথম দিকেই বলে জানা গেছে। 1970 সালে এই টিভি বা এই বিটার খনন কার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোটোখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এই টিভির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকাঠ পাওয়া যায়। এই হচ্ছে চৌকাঠটা। এটাকেই কেন্দ্র করে মানত করে, দেখেন দুধ দিয়ে, প্রায় দুধ, সিঁদুর, হিন্দু মুসলমান সবাই এটাকে কেন্দ্র করে মানত করে। এখানে দুধ দেওয়া হয়, উপাসনা করে। এক এক ধর্মের লোক এখানে এসে প্রার্থনা করে।
এখানে খননকার্যের ফলে খোদাই প্রাপ্ত খোদাইকৃত প্রস্তুত খণ্ডগুলির মধ্যে একটি সারির অসীম অবস্থান 3টি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছে, যা বর্তমানে রবীন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত রয়েছে। এখানেও মাটির নিচে চাপা পড়ে অবস্থানে আছে প্রত্নতাত্ত্বিক কাঠামোর ধ্বংসবিশেষ। শুধু বিশাল চৌকাঠি এখানে দেখা যায়, তার উপর একটা বিশাল বটগাছ। বটগাছটি পরে জন্ম নিয়েছে ধ্বংসবিশেষটার উপরে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকার এক বটগাছ। আয়তাকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্ব বিমুখী, আর মেঝে ছিল পাথরে বাঁধানো। পাথরে বাঁধানোর ভিতরে উপরে দেওয়ালে ছিল ইটের তৈরি, যা কাদামাটিতে গাঁথা। অনুমান করা যায় যে দরজার চৌকাঠে বাজু, দরজার উপর দিকে অলঙ্কৃত অংশ এবং সরদল পাথর দিয়ে নির্মিত ছিল। এখানকার গ্রানাইট পাথরের চৌকাঠিতে দরজার পুরকু লাগানো 2টি ছিদ্র দেখা যায়। এছাড়া উপর দিকে রয়েছে পুকুর এবং উদ্যুত ফুলের নকশা। এখানে হিন্দুরা নগ্ন পায়ে এবং চোখের দুধ ঢেলে ভক্তি নিবেদন করত, যা বর্তমানে প্রচলিত রয়েছে। দেখছেন বিশাল এই বটগাছ। বগুড়ার মহস্থানগড়ের পাশেই এই খোদাই পাথর বিটা অবস্থিত। আপনারা যারা একদিন এই বগুড়া আসেন বা মহস্থানগড় ঘুরতে আসবেন, এটা দেখতে পাবেন। ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওটা দেখবেন আশা করি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতোই আজও আমি আসছি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে বিহারদাপ নামে পরিচিত বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলা অবস্থিত বিহারদাপ। এই হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই ধাপের বর্ণনা আপনারা দেখছেন। আর মোটিশ ভুট্টা পিছনের অংশ, এখানে আরেকটি অংশ রয়েছে। এই হচ্ছে বিহারদাপ। খনন কাজের চলছে এখনো। বিহারদাপ নাগর নদীর পাশ ঘেঁষা একটি স্থাপনা। স্থানীয়দের কাছে তোতারাম পণ্ডিতের ধাপ বা তোতারাম পণ্ডিতের বাড়ি নামেও পরিচিত। ধারণা করা হয় এই বিহারটি দ্বিতীয় নির্মাণ যুগে একটি নিদর্শন এবং আনুমানিক 11 থেকে 12 শতকের মধ্যে এই প্রত্নস্থলের পতন ঘটে। চীনা পরিব্রাজক হিউম্যান সঙ্গের বিবরণীয় মাটির নিচ থেকে আবিষ্কৃত উঁচু টিলা আকৃতির বিহারদাপের কথা উল্লেখ করা হয়েছে। 250 মিটার দৈর্ঘ্য এবং 220 মিটার প্রস্থের বিহারদাপ ভূমি থেকে প্রায় 2 মিটার উচ্চতা অবস্থিত। খননের মাধ্যমে উত্তর ও দক্ষিণ 57 মিটার এবং পূর্ব পশ্চিম 61 মিটার দৈর্ঘ্য একটি বিহার আবিষ্কৃত হয়েছে। আপনারা দেখছেন 1979 থেকে 1986 সাল পর্যন্ত বিহারদাপ ধারাবাহিকভাবে খনন করা হয়। প্রাথমিকভাবে 2টি বৌদ্ধ বিহার, একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উদ্ধার করা হয়। এখনও খনন কাজ চলছে। বিহারের সামনের অংশ বিশাল আকারটি উন্মুক্ত খোলা মাঠ রয়েছে, দেখছেন আপনারা। বিহারের ছোট ছোট ঘর, এই ঘরগুলোর ভিতরে ছোট ছোট ঘর। বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে সবগুলোতে এরকম ছোট ছোট ঘর দেখতে পাওয়া যায়। দেখছেন 37টি ভিক্ষু কক্ষ রয়েছে এরকম ছোট ছোট চারপাশে চতুর্দিকে। এই বিহারটির চারপাশ দিয়ে এরকম ছোট 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 ঘর দেখা যায়, প্রায় 37টির মতো ঘর রয়েছে। পশ্চিম দিকের বাইরে 2টি প্রহর কক্ষ বিশিষ্ট প্রবেশতোরণ রয়েছে, আর পূর্ব দিকে মূর্তি আকার বেদি। আর সামনের অংশ বিশাল এক আঙ্গিনা বিশিষ্ট এই বিহারের। ছোট ছোট ঘর চারপাশে এটা এই বিহারটির। আর আপনারা দেখছেন সামনে যে অংশটুকু, এটা ছিল মুক্তি রাখার স্থান।
আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। বাংলাদেশ ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির অনেক ভিডিও রয়েছে আমার এখানে, আশা করি আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো আজকের এই ব্লগটা থাকছে বেহুলার বাসরঘর নামে পরিচিত বগুড়াতে যে একটা দর্শনীয় স্থান রয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে, সেটাকে নিয়ে চলুন দেখাই এবং আলোচনা করা যাক বেহুলার বাসরঘর। বাংলাদেশের মহাস্থানগড়ে যারা ঘুরতে আসেন তারা সবাই এখানে একবার হলেও দেখতে আসেন। এটা খুবই দর্শনীয় স্থান, প্রতিদিন হাজার হাজার দর্শনীয় এখানে এসে থাকেন। মহাস্থানগড়ের প্রবেশ পথেই এরকম একটা ফুলের বাগান রয়েছে, খুবই সুন্দর। এই ফুলের বাগানটা এটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দূর থেকে দেখা হলো বেহুলার বাসরঘর নামে পরিচিত স্থানটি, দূর থেকে এইভাবে দেখা যায়। আপনারা দেখছেন বেহুলার বাসরঘর, যেটা বগুড়া মহাস্থানগড়ে অবস্থিত। সবাই বেহুলার বাসরঘর নামে বললেও মূলত এটা বেহুলার বাসরঘর নয়। ইতিহাসবিদ বা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে গুদুক মেদ নামে পরিচিত। আপনারা দেখছেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েছে, সেটাকে কিন্তু বেহুলার বাসরঘর নামে পরিচিত নয়, গুদুক মেদ নামে পরিচিত। বেহুলার বাসরঘর এটা লোক প্রচলিত কথা। আপনারা দেখছেন পাশে একটা নোটিশ বোর্ড রয়েছে। এই স্থানটি মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে গুদুক নামক গ্রাম এবং গোকুল রামশহর এবং পলাশবাড়ি গ্রামে তিনটি সংযোগস্থলে এই ভবনটি। সামনের অংশ থেকে এইভাবে দেখা যাচ্ছে। সামনের অংশে এখানে প্রায় 172টি কক্ষ রয়েছে। এটা মনে হচ্ছে যে উপরে ওঠার সিঁড়ি, মূলত এটা উপরে ওঠার সিঁড়ি নয়। এই ভবনটি মাটির নিচে ডেবে যাওয়ার ফলে এই আকৃতি ধারণ করেছে। এটা খুবই পিচ্ছিল, মানে এক ধরনের পিচ্ছিলের মতো, খুব ঝুঁকিপূর্ণ। সবাই উঠতেছে, কিন্তু সিঁড়িগুলো খুব ভাঙা জরাজীর্ণ রয়েছে। এই হচ্ছে সামনের অংশ। চলুন আমরা পিছনের অংশ দেখাই, আপনাদের পিছনের অংশ দেখাবো। এই হচ্ছে সামনের অংশটা, যেরকম পরিষ্কার, পুরোটাই পরিষ্কার, কিন্তু শ্যাওলা পড়ে না, ঘাস পড়ে নাই। এটা সব মানুষ উঠানামা করতে করতে ঘাস চলে গেছে, এখানে এরকম ঘাস হয়ে গেছে। এই দেখছেন, এই হলো পিছনের অংশটুকু। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্ট শতাব্দীর 7ম থেকে 12শো শতাব্দীর মধ্যে এটা নির্মিত। বলা যায় এখানে বেহুলার বাসরঘর হয়েছিল। চলুন আমার সাথে, আমি আপনাদেরকে উপরে উঠাবো। মনে হচ্ছে একটু কাছে, মূলত এটা কাছে না, অনেক দূর। এটা একটু ঘাসে অনেকটা পিছিল আকৃতি, ওটা খুবই ঝুঁকিপূর্ণ। 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেওপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তুর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতি আকৃতি একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এই থেকে ধারণা করা যায় এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুত এবং ইবনে ইউংসাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছেন। অনেকটা উপরে উঠে গেছি আমি, ঘুরে আসতে হবে, এখান থেকে সরাসরি উঠা যাবে না। মনে হচ্ছে অল্প একটু পথ, মূলত না, এটাতে উঠতে গেলে আমি পড়ে যাব, এর জন্য আমি ঘুরে আসছি। স্তূপের পশ্চিম অংশ রয়েছে বাসঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন, পূর্ব অংশ রয়েছে 24টি কোণ বিশিষ্ট চৌবচ্চা সাদৃশ্য একটি স্নানঘর। এ হচ্ছে স্নানঘরটি।
এই স্থানঘরের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। কূপটিতে বেহুলা লক্ষিন্দরের মধুনিষেধ যাপনের পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করে বলে মনে করেন। এই হচ্ছে উপর থেকে ওঠা। উপর থেকে সামনের অংশ দিয়ে নামতে এরকম একটা পথ। আমরা নেমে যাব আমি এখন। ভাঙ্গা ইটের মধ্যে দিয়ে অনেকটা ঝুঁকিপূর্ণ। বগুড়া মহাস্থানকে নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে যে কয়েকটা ভবন রয়েছে আমার সবগুলো আমি আশা করি আপনাদেরকে দেখাবো। বেশ কিছু কয়েকটি ভিডিও ধারণ করা হয়েছে আছে আমার এই চ্যানেলে, আশা করি আপনারা দেখবেন। হচ্ছে নামার সিঁড়ি বলতে কিছু নাই, মানুষ নামতে নামতে সিঁড়ি হয়ে গেছে এই অংশটুকু। নামাটা অনেকটা ঝুঁকিপূর্ণ। কোন পাশ দিয়ে নামবো চিন্তা করতে করতে অস্থির। মনে হচ্ছে এই জায়গাটা ভালো হবে, মনে হচ্ছে জায়গাটা ভালো হবে, মানে এই পথটা দিয়ে নামতে পারবো, এই পথটা দিয়ে নামতে পারবো। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। প্রচুর রোদ পড়ছে। এই রোদের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটা স্থানে। পুরো মাঠ, খোলামেলা মাঠ, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। আপনারা থাকেন আমার সাথে, আমি দেখাবো একটা স্থান। মহাস্থানগড়ের দুর্গনগরী প্রাচীর ঘেরার ভিতরে এটা বৈরাগী পিঠা যাচ্ছি। যার নাম বৈরাগী পিঠা, সেখানে যাচ্ছি। প্রচন্ড গরম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে স্থানটা রয়েছে এখন, এটা হলো মহাস্থানগড়ের ভিতরে বৈরাগীর পিঠা নামে পরিচিত এই জায়গাটা। এখন প্রচন্ড গরম। চলুন দেখাই মহাস্থানগড়ের বৈরাগী পিঠা। আগের রূপটা দেখাই, কেমন রোদের অবস্থা, বাইরের অবস্থা দেখেন আপনারা। দেখেন প্রচন্ড রোদ, তাবধর প্রচন্ড, একদম জলশূন্য একটা স্থান রয়েছে এখানে। বৈরাগীর পিঠা বাংলাদেশের বৃহত্তম বগুড়াতে অবস্থিত, অর্থাৎ শিবগঞ্জ উপজেলায় একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটা করতোয়া নদীর বাঁকে মহাস্থান দুর্গনগরীর দক্ষিণ দিকে অবস্থিত। একদম মহাস্থান ঘরের একদম ভিতরে মাঠে, দুর্গম যেই ব্যারিকেডটা আছে তার ভিতরে আপনারা দেখছেন। এটা অনেকটা এখনও মাটির নিচে চাপা হচ্ছে, খনন কাজ চলছে অনেকটা এরকম দেখছেন। 1928 থেকে 29 সালের খননকার বৈরাগী পিঠা দুইটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 1993 সাল থেকে বাংলাদেশের প্রাঞ্চল যৌথ উদ্যোগী পুরনো খনন কাজ শুরু করেছিলেন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। দেখেন খনন কাজটি এখনও চলছে। এই স্থানটির একটি পুরাতন রাজবাড়ি ছিল মনে করা হয়, ধারণা করা হয়। অনুমান করা যায় রাজা কর্তৃক মুনি এবং ঋষি যা বৈরাগী সেবা করা হতো বলেই স্থানটির নাম করা হয় বৈরাগী পিঠা। এটা মহাস্থানগড়ে যে বৃষ্টি আছে এটা বেশ মাঝখানে, অর্থাৎ খোলা মাঠের মধ্যে অবস্থিত এই স্থানটি। এই বিরাট বৈরাগী পিঠা নামে এই প্যালেসটি, এই ভবনটি আপনারা দেখছেন এখনও মাটির নিচে অনেকটা চাপা আছে, খনন কাজ পরিচালনা করছে। মহাস্থানগড় দুর্গনগরী প্রাচীরের দক্ষিণে অবস্থিত। এটা আমি বারবারে বলছি, প্রাচীন ও শেষ যুগের দুইটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এই জায়গাটাতে। দেখছেন নালাটির একটি বড় অংশ ইট দিয়ে নির্মিত, আরেকটি অংশ প্রাথমিক স্তর আমলে কালো কুষ্টি পাথর দিয়ে নির্মিত। দ্বিতীয় পাল যুগের মন্দিরটি আগেরটি অপেক্ষা বৃহত্তম।
পাল যুগের মন্দিরও পাওয়া যায় এখানে বেশ। প্রাচীন 29.87 মিটার এবং পূর্ব দিকে 18 মিটারের প্রাচীর ব্যান্ড দ্বারা অলঙ্কৃত ছিল এই ভিটাটি। এখানে প্রায় লোকাশূন্য, খুব নিরিবিলি এলাকা এটা থাকে অনেকটা এরকম, দেখছেন আপনারা, দেখাচ্ছি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সকল প্রত্নতাত্ত্বিক নির্দেশনা রয়েছে এগুলো, এটার মধ্যে এটাও একটি, বৈরাগী ভিটা নামে পরিচিত। আমার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আশা করি আপনারা খোঁজ করলে পাবেন, আশা করি দেখবেন, আমাকে শেয়ার করবেন, কোনো কিছু মন্তব্য থাকলে জানাবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। এখন আপাতত বৈরাগী ভিটা থেকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।